বাংলার বিজনেস ওয়ার্ল্ডের একটা নাম কোয়াইটলি বাট পাওয়ারফুলি নিজেদের এম্পায়ার তৈরি করছে, আর সেটা হলো পিয়ারলেস গ্রুপ। কিন্তু মজার ব্যাপার কি জানেন, পিয়ারলেসের ফিউচার গ্রোথ এখন ফিন্যান্স বিজনেস থেকে নয়, বরং নন ফিন্যান্স বিজনেস থেকেই আসতে চলেছে। সো আজ আমরা ডিকোড করব একটি লেজেন্ডারি বেঙ্গলি বিজনেস হাউসের জার্নি, কিভাবে একটা ছোট্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পিয়ারলেস আজ হেলথ কেয়ার, হসপিটালিটি, রিয়েল এস্টেট, এডুকেশন, স্পোর্টস সব জায়গায় নিজেদের ফুটপ্রিন্ট তৈরি করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে কোম্পানি একসময় রেপিটেটিভ ডিপোজিটের মাধ্যমে মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলির সেভিংস কালচার বদলে দিয়েছিল, সেই কোম্পানি এখন বলছে ফিউচার গ্রোথ আসবে নন ফিন্যান্স বিজনেস থেকে। এখন প্রশ্ন হলো, একটা ফিনান্সিয়াল কোম্পানি কেন সাডেনলি হোটেল, হসপিটাল, হাউজিংয়ে এত ফোকাস করছে? এটা কি কেবলই বিজনেস ডাইভার্সিফিকেশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বেঙ্গলের পরবর্তী বড় কংগ্লোমারেট হয়ে ওঠার অ্যাম্বিসিয়াস রোডম্যাপ? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকের এপিসোডে আমরা 3টে ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার খুঁজব। প্রথমত, কিভাবে মাত্র 300 টাকা দিয়ে শুরু হয়েছিল এই পিয়ারলেস গ্রুপ? দ্বিতীয়ত, কেন ফিন্যান্স বিজনেসে সাকসেস হওয়ার পরেও তাদের বিজনেস ডাইভার্সিফাই করতে হলো? আর তৃতীয়ত, ফিউচারে পিয়ারলেস কি আবার বেঙ্গলের অন্যতম পাওয়ারফুল বিজনেস গ্রুপ হয়ে উঠতে পারবে? তো চলুন শুরু করা যাক। সময়টা 1932 সাল। বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন স্কুল টিচার রাধেশ্যাম রায় শুরু করলেন দি পিয়ারলেস ইন্স্যুরেন্স কোম্পানি। ওয়ার্কিং ক্যাপিটাল ছিল মাত্র 300 টাকা। বর্তমানে বিজনেস গ্রো করাতে স্টার্টআপ ফাউন্ডার্সদের ফান্ডিংয়ের জন্য ইনভেস্টর খুঁজতে হয়, কিন্তু তখনকার ইন্ডিয়া ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। দেশ তখন চলতো ব্রিটিশ রুলের আন্ডারে। ইন্ডিয়ান মিডল ক্লাসের ফিনান্সিয়াল স্ট্যান্ডিংও তখন সিকিউর ছিল না। সেভিংস কালচারও ছিল বেশ উইক। ফিনান্সিয়াল সেভিংস ছিল সাধারণ মানুষের রিচের বাইরে। ঠিক তখনই রাধেশ্যাম রায় একটা সিম্পল পাওয়ারফুল আইডিয়া বের করেন। ছোট ছোট সেভিংসে মানুষের ফিউচার সিকিউর করতে পারে। আর এটাই ছিল পিয়ারলেস গ্রুপের ফাউন্ডেশন জার্নির প্রথম ধাপ। এরপর আসে পিয়ারলেসের প্রথম বিগ ব্রেক থ্রু ইন 1956। ভূদেব কান্তি রায় লঞ্চ করলেন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। ইন্ডিয়াতে প্রথমবার ইন্ট্রোডিউস করানো হলো রেকারিং ডিপোজিট কনসেপ্ট, এসআইপি, আরডি, মান্থলি সেভিংস। আজকের দিনে এগুলো খুব কমন বিষয়, কিন্তু তখন ছিল এটা একটি রেভলিউশনারি আইডিয়া। ভাবুন তো একবার, একজন গ্রামের স্কুল টিচার, একজন ছোট্ট ব্যবসাদার, একজন ক্লার্ক, তারা মান্থলি অল্প অল্প টাকা জমিয়ে ফিউচার সিকিউর করতে পারছেন। তবে এখানেই শেষ নয়, পিয়ারলেস ইন্ট্রোডিউস করলো ডোর স্টেপ সার্ভিস, মানে এজেন্ট নিজে বাড়ি গিয়ে টাকা কালেক্ট করছে। আজ সুইগি, ব্লিঙ্কিট ঠিক যেভাবে কনভেনিয়েন্স সেল করে। এবার আসা যাক তাদের বিগেস্ট মাস্টার স্ট্রোক, স্বরোজগার যোজনায়। এটা শুধু এজেন্ট নেটওয়ার্ক ছিল না, এটা ছিল এক এন্টারপ্রেনিউরশিপ মডেল। ভাবা যায়, সেই সময় হাজার হাজার মানুষ সেলফ এমপ্লয়েড এজেন্ট হয়ে ইনকাম করছে। পিয়ারলেস শুধু ডিপোজিটস কালেক্ট করেনি, এমপ্লয়মেন্টও ক্রিয়েট করেছে। আর এই মডেলই এত পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে পিয়ারলেস পার্টিকুলারে একটি হাউস হোল্ড নাম হয়ে দাঁড়ালো বাংলায়। 1984 সালের মধ্যে তাদের সার্টিফিকেট হোল্ডারের সংখ্যা পৌঁছে গেল 19 মিলিয়নেরও বেশিতে, যেখানে আজকের অনেক ফিনটেক স্টার্টআপ এত ইউজার পায় না। এরপর ধীরে ধীরে ফিনান্সিয়াল সেক্টরের রেগুলেশন আরও কঠোর হতে শুরু করে। বিশেষ করে আরএনভিসি মডেল নিয়ে আরবিআইয়ের নজরদারির রেস্ট্রিকশন অনেক বেড়ে যায়। ফলে পিয়ারলেসের ট্র্যাডিশনাল বিজনেস মডেলের ওপর চাপ আসতে থাকে। পরিস্থিতি বুঝেই শেষ পর্যন্ত 2011 সালে পিয়ারলেস নিজেদের আরএনভিসি অপারেশন ভলেন্টারিলি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই আসে সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক। দীর্ঘ সময় ধরে ফিন্যান্স বিজনেসের ওপর দাঁড়িয়ে থাকা কোম্পানি আরএনভিসি বিজনেস বন্ধ হওয়ার পর কিভাবে নিজেদের ফিউচার রিবিল্ড করবে? আর ঠিক এখান থেকেই শুরু হয় পিয়ারলেসের ট্রান্সফরমেশন ফেজ 2। সুনীল কান্তি রয় একটা বিষয় লক্ষ্য করলেন, শুধু ফিন্যান্সের ওপর ডিপেন্ড করলে লং টার্ম গ্রোথ পসিবল নয়। সেখান থেকেই পিয়ারলেস পা রাখে হেলথ কেয়ার, হসপিটালিটি, রিয়েল এস্টেট, এডুকেশনের মতো একের পর এক বিজনেস সেক্টরে। এখন আসি প্রেজেন্ট জেনারেশন লিডারশিপে। জয়ন্ত রায় পিয়ারলেসকে নতুন ডিরেকশনে নিয়ে যাচ্ছেন। তার সবচেয়ে ইন্টারেস্টিং মুভ হলো ট্রায়াম প্রজেক্ট। 2025 সালে পিয়ারলেস নিউ টাউন কলকাতাতে লঞ্চ করেছে তাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রিয়েল এস্টেট প্রজেক্ট ট্রায়াম।
এটা শুধু একটি হাউজিং প্রজেক্ট নয়, বরং একে আমরা বলতে পারি ওয়ার্ক লিভ প্লে কনসেপ্ট। মানে একই ইকোসিস্টেমের মধ্যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল আর রিটেল এক্সপিরিয়েন্স। বেসিক্যালি পিয়ারলেস এখন শুধু ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করতে চায় না, তারা একটা কমপ্লিট লাইফস্টাইল ইকোসিস্টেম বিল্ড করতে চায়। হেলথ কেয়ারেও তারা এগ্রেসিভলি এক্সপ্যান্ড করছে। তারা লঞ্চ করেছে SIRS অনকোলজি সেন্টার। গুয়াহাটিতে ফার্স্ট হসপিটাল অ্যাকুইজিশন হয়েছে, অর্থাৎ পিয়ারলেস প্রথমবার বেঙ্গলের বাইরে হেলথ কেয়ার ফুটপ্রিন্ট তৈরি করছে। এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। টাটা গ্রুপ যেমন স্টিল থেকে হোটেল, এয়ারলাইন, হসপিটালে বিজনেস গ্রো করেছে, ঠিক তেমনভাবেই পিয়ারলেস স্লোলি একটা ডাইভার্সিফাইড বেঙ্গলি কংগ্লোমারেট হয়ে উঠছে। আর অনেস্টলি স্পিকিং, বেঙ্গলের বিজনেস ইকোসিস্টেমের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা সব সময় কমপ্লেন করি বেঙ্গলের বড় কোনো বিজনেস গ্রুপ নেই, কিন্তু কোয়াইটলি কিছু বেঙ্গল বিজনেস হাউস আবারও কিন্তু উঠে দাঁড়াচ্ছে। পিয়ারলেস তাদের মধ্যে অন্যতম। পিয়ারলেসের ব্র্যান্ড এখনও অনেকের কাছে শুধুই সেভিংস কোম্পানি। তাই আমাদের মনে হয় নতুন জেনারেশনের কাছে নিজেদের পিয়ারলেসের রিইনভেন্ট করাটা খুব জরুরি। কিন্তু একটা জিনিস আনডিনায়েবল, তা হলো 90 বছরেরও বেশি হিস্ট্রি সার্ভাইভ করাটাও একটা বড় অ্যাচিভমেন্ট। এবং হয়তো এটাই পিয়ারলেসের বিগেস্ট লেসন। লং টার্ম বিজনেস শুধু প্রফিট দিয়ে বিল্ড হয় না, ট্রাস্ট দিয়েও বিল্ড হয়। আপনার কি মনে হয়, পিয়ারলেস কি ফিউচারে বেঙ্গলের নেক্সট বিগ কংগ্লোমারেট হতে পারবে, নাকি ফিন্যান্স বিজনেসের বাইরে এক্সপ্যানশন করাটা খুব রিস্কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।